বাংলা সাহিত্যের পথপ্রদর্শক যারা, আধুনিক যুগের প্রধান গদ্য সাহিত্যের মধ্যে যারা, তাদের মধ্যে সর্বপ্রথম যে নামটি উঠে আসে তিনি হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার অনেকগুলো উপন্যাসই রয়েছে, যার মধ্যে অন্যতম একটি উপন্যাস রাধারানী। 1886 সালে প্রকাশিত এই উপন্যাসটির প্রথম পরিচ্ছেদের কিছুটা অংশ আমাদের ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য রয়েছে। আজকে আমরা আমার এই ছোট ছোট বন্ধুদের সঙ্গে এই রাধারানী উপন্যাসের অংশবিশেষে কি বলা হয়েছে একদম গল্পের মতো করে বুঝে নেব, কারণ খুব মিষ্টি একটা গল্পই এখানে বলা হয়েছে। রাধারানী নামে এক বালিকা ছিল, যার বয়স তখনও পুরোপুরি 11 বছর হয়নি, মোটামুটি বলা যেতে পারে 10-11 বছর। সেই মেয়েটি কিন্তু বিশাল বড় লোকের মেয়ে। এবার বিষয়টা হচ্ছে যে তার বাবা মারা যাবার পর তার মায়ের সঙ্গে তাদের এক আত্মীয়ের সর্বস্ব নিয়ে মামলা মোকদ্দমা হয়। এবার রাধারানীর বিধবা মা সেই মামলাটি হাইকোর্টে হেরে যান। ডিক্রি জারি হয়। ডিক্রি মানে হচ্ছে আদালতের হুকুমনামা। ডিক্রি পেলেন ওই রাধারানীদের আত্মীয়। তিনি ডিক্রি পাওয়া মাত্রই যেটা করলেন, 10 লক্ষ টাকা সম্পত্তি নিয়ে মামলা, রাধারানীদের সর্বস্ব নিয়ে মামলা, সেই 10 লক্ষ টাকা সম্পত্তি তিনি জিতে গেছেন। এবার তিনি জিতে গিয়েই সেই আত্মীয় ভদ্রলোকটি রাধারানীদের সমস্ত সম্পত্তি পেয়ে গেছেন, এমনকি ভদ্রাসন, ভদ্রাসন মানে হচ্ছে বসত বাড়ি, সেই বসত বাড়ি থেকেও রাধারানীদের বার করে দিয়েছেন। এবার 10 লক্ষ টাকা সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়া চারটিখানি কথা নয়, তার উপরে আদালতের খরচ খরচা আছে, সেই সমস্ত কিছু দিতে গিয়ে বাকি যেটুকু সম্পদ ছিল সেটুকুও গেল। রাধারানীর মা তিনি কিন্তু এত সহজে হার মানলেন না, কারণ তিনি বড়লোক বাড়ির বধূ। তিনি তার সমস্ত অলংকার ইত্যাদি বিক্রি করে প্রিভি কাউন্সিলে অর্থাৎ উচ্চতর আদালতে মোকদ্দমা করলেন, আপিল করলেন। আপিল করা কাকে বলবো, সেটা হচ্ছে যে নিম্ন আদালতের রায়টাকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর আদালতের সেই মামলার পুনর্বিচারের জন্য যে আবেদন, সেটাকে বলা হয় আপিল করা। তো এই যে 10 লক্ষ টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে গেল, মামলার খরচ পর্তা চালাতে বাকি টাকা পয়সাও চলে গেল, গয়নাগাটি বিক্রি করে প্রিভি কাউন্সিলে আপিল করা হলো, যার ফলে যেটা হলো রাধারানীদের কিন্তু আর খাওয়া দাওয়া জুটছে না, এমনই অবস্থা। শেষ পর্যন্ত রাধারানীর মা তিনি একটা কুটিরে আশ্রয় নিলেন মেয়েকে সঙ্গে নিয়ে। সেইখানে থেকেই তিনি লোকের বাড়ি বাড়ি কাজ করে শারীরিক পরিশ্রম করে কোনো মতে দিন কাটাতে লাগলেন। মাঝখান থেকে যেটা হলো, রাধারানীর বিয়ে দিয়ে উঠতে পারলেন না। তোমরা হয়তো অনেকেই আশ্চর্য হয়ে যাবে যে সে তো বাচ্চা মেয়ে, যেটা আপনি এক্ষুনি বললেন যে মাত্র 10-11 বছর বয়সী হবে। কিন্তু মাথায় রেখো, যে সময়টার কথা বলা হয়েছে সেই সময়টা কিন্তু তখনও পর্যন্ত বাল্য বিবাহ প্রচলিত ছিল, অর্থাৎ মেয়েদের মোটামুটি 8 বছরেই বিয়ে দিয়ে দেওয়া হতো। তো সেক্ষেত্রে তো সে এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো বিয়ে দেওয়া গেল না, কারণ যেখানে খাওয়াই জুটছে না সেখানে বিয়ে দেবার খরচ রাধারানীর বিধবা মা কোথা থেকে জোগাবেন। তো কোনো রকমে তিনি শারীরিক পরিশ্রম করে যেটুকু সামান্য 2 পয়সা রোজগার করছেন, তাই দিয়ে দুজনের খাবার কোনো রকমে যোগাযোগ হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য এমনই যে শ্রাবণ মাসে রথ, সেই রথযাত্রার কিছুদিন আগেই রাধারানীর মা অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। যে শারীরিক পরিশ্রম করে তিনি দিন চালাতেন, যেটুকু রোজগার হতো, শারীরিক পরিশ্রম আর করতে পারছেন না, রোজগার বন্ধ হয়ে গেছে। ফলে রাধারানী এবং তার মা দুজনেরই উপোস। রথের দিন রাধারানীর মা একটু বিশেষ হচ্ছেন, মানে একটু সুস্থ বোধ করছেন, তখন তার পথ্যের প্রয়োজন হচ্ছে। পথ্য মানে হচ্ছে অসুস্থ মানুষকে দেবার জন্য যে পুষ্টিকর খাবার দাবার, ওষুধের পাশাপাশি যেটা দিলে শরীরটা তাড়াতাড়ি সারে। এবার পথ্যের প্রয়োজন হচ্ছে। রাধারানী বেচারা ওই ছোট্ট মেয়েটি পথ্য কোথা থেকে পাবে, কারণ বাড়িতে তো একটা পয়সাও নেই। সে তখন খুব কান্নাকাটি করতে আরম্ভ করেছে যে তার মাকে সে কি করে 2টো পথ্যের যোগান দেবে।
তখন সে ঠিক করলো, সে তো খুব ছোট, তার ছোট বুদ্ধিতে যেটুকু কুলোয় সে ঠিক করলো যে সে কিছু বনফুল তুলবে। বনফুল তুললো, সেই দিয়ে সে মালা গাঁথলো এবং ভাবলো যে সেই মালা রথের হাটে বিক্রি করে যে 2-1 পয়সা সে পাবে, তাই দিয়েই তার মায়ের পথ্যের কোনো রকমের জোগাড় যন্ত্র হয়ে যাবে। এই ভেবে সে সযত্নে বনফুলের মালা গেঁথেছে। সেই মালা নিয়ে সে মাহেশের রথের মেলায় গেছে। আমরা অনেকেই জানি যেরকম পুরী তো রথের জন্য বিখ্যাতই, সেটা ছাড়াও মায়াপুর খুব বিখ্যাত, কারণ সেখানে ইস্কনের রথ বেরোয়। এছাড়াও শ্রীরামপুরের কাছে একটা জায়গা আছে মাহেশ, যেখানকার রথযাত্রাও খুব বিখ্যাত। তো রাধারানী সেই মাহেশে রথের মেলায় গেছে, রথ দেখতে নয়, কিন্তু সেই মেলায় সে তার নিজের হাতে গাঁথা ফুলের মালা বিক্রি করে যে 2-1 পয়সা পাবে তাই দিয়ে মায়ের পথ্যের জোগাড় করবে। ভালো কথা, গেছে সে সেই মেলায়। এবার দুর্ভাগ্যটা এমনই দেখো যে রথের রশির টান সবে মাত্র হয়েছে কি হয়নি, রথের চাকা একটুখানি গড়িয়েছে কি গড়ায়নি, এমন মুষলধারে বৃষ্টি শুরু হলো যে লোকজন যে যেদিকে পারলো চলে গেল, মেলা ভেঙে গেল। রাধারানী ভাবছে, সে কিন্তু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজছে, সে ভাবছে আমি একটু না হয় ভিজলাম, বৃষ্টি থামলেই আবার লোক জমবে, আবার আমার দোকানে লোকজনের ভিড় হবে, মালা বিক্রি হয়ে যাবে। কিন্তু বৃষ্টি তো আর থামে না, বরং আরো বৃষ্টির জোর বেড়ে যাচ্ছে, ফলে মেলাও আর জমছে না, লোকের ভিড়ও হচ্ছে না। অপেক্ষা করতে করতে সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে ক্রমশ রাতের দিকে গড়াচ্ছে, অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। এবার আর কোনো উপায় নেই, উপায়ন্তর না দেখে রাধারানী কাঁদতে কাঁদতেই বাড়ির দিকে ফিরছে। এই কান্নাটা একটাই কারণে, যে তার মালা বিক্রি হয়নি, সে তার মায়ের পথ্যের জোগাড় এবার কি করে করবে। এবার সিচুয়েশনটা ভাবো, অন্ধকার রাত, মুষলধারে শ্রাবণের বৃষ্টি, পথ কাদায় ভরে গেছে, কারণ তখনকার দিনে এইরকম তো বাঁধানো রাস্তা ছিল না, পথ কাদায় ভরে গেছে, পিছল হয়ে গেছে। সেই পিছল রাস্তায় অন্ধকারে না দেখতে পেয়ে রাধারানী বারবার আছাড় খেয়ে পড়ছে, ব্যথা লাগছে তার, আবার উঠছে, আবার দুপা যেতে না যেতেই আছাড় খেয়ে পড়ছে, কাঁদছে সে। কিন্তু এই কান্নাটা যতটা না তার ব্যথা লাগছে বলে, তার থেকেও বেশি হচ্ছে যে সে তার মায়ের জন্য পথ্যের জোগাড় করতে পারেনি। প্রচন্ড বৃষ্টির জল তার চুল বেয়ে, এই যে 2 গণ্ডবিলম্বী, গণ্ড মানে হচ্ছে গাল, তার গাল বেয়ে ঘনকৃষ্ণ অলকাবলি, অলকাবলি মানে হচ্ছে চুলের গুচ্ছ, সেই চুল বেয়ে কবরী, কবরী মানে হলো খোঁপা, সেই খোঁপা বেয়ে, তাহলে গাল বেয়ে, চুল বেয়ে, খোঁপা বেয়ে শ্রাবণের বৃষ্টির ধারা পড়ছে। তার থেকেও বেশি ধারা বইছে তার 2টি চোখ দিয়ে। কাঁদছে, অঝরে কাঁদছে সে, কারণ মায়ের জন্য পথ্যের জোগাড় হয়নি। এত কষ্টের মধ্যেও রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা, কারণ ওই বনফুলের মালার দাম সেই ঠিক করেছিল 1 পয়সাই হবে, সেই 1 পয়সার মালা সে নিজের বুকের মধ্যে আঁকড়ে রেখেছিল, সেটাকে সে ফেলেনি। এবার এইরকম ভাবেই অন্ধকারে পথ চলতে চলতে বারবার সে পড়ে যাচ্ছে, উঠছে। এমন সময় হঠাৎই আরেকজনকে লোক, সে ওপার থেকে আসছিল, উল্টো দিক থেকে আসছিল, সেও পিছলে তার ঘাড়ের ওপরে এসে পড়েছে। এতক্ষণ রাধারানী নীরবে কাঁদছিল, এবার লোকটি তার ঘাড়ের ওপরে আসায় রাধারানী একটু ভয় পেয়ে গিয়েই জোরে কেঁদে উঠল। তখন সেই মানুষটি একজন পুরুষ মানুষ, তিনি বলছেন, কে গো তুমি কাঁদছো? দেখবে কিছু কিছু মানুষের গলা হয় খুব নরম, কিছু কিছু মানুষের গলা হয় খুব রূঢ়, খুব কর্কশ। এই মানুষটির গলা খুব দয়ালু। রাধারানী তার গলা শুনে বুঝতে পারছে যে মানুষটি আমার পরিচিত নয়, কিন্তু গলার আওয়াজেই আমি বুঝতে পারছি মানুষটি খুব দয়ালু। রাধারানী ক্ষুদ্র, সে নিজেও ছোট্ট, তো 10-11 বছর বয়স, তার বুদ্ধিটাও ছোট্ট, কিন্তু সেই ছোট্ট বুদ্ধিতেই সে বুঝতে পারছে মানুষটি বড় দয়ালু। সেই জন্য তার কাছে সে অকপটেই বলছে যে রাধারানী বড় দুঃখী লোকের মেয়ে, বাড়িতে তার বিধবা মা ছাড়া আর কেউই নেই। এবার
সেই ভদ্রলোকটির সঙ্গে রাধারানীর অন্ধকারেই কথাবার্তা চলছে। তিনি জিজ্ঞাসা করছেন, তা তুমি গিয়েছিলে কোথায়? রাধারানী বলছে, আমি হ্রদ দেখতে গেছিলাম, বাড়ি যাব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাচ্ছি না। আসলে তো সে হ্রদ দেখতে যায়নি, সে তো আনন্দ উপভোগ করতে যায়নি, রথের মেলায় তার হাতে গাঁথা বনফুলের মালাখানি সে বিক্রি করতে গেছিল। কিন্তু এখন সে ফিরছে, অন্ধকারে বৃষ্টির মধ্যে বাড়ি যাবার পথ পাচ্ছে না, সেটা সে স্বীকার করছে এমন একজনের কাছে যার গলাটা বড় দয়ালু, যাকে বলা যায় ভরসা করে। তখন সেই মানুষটি বলছেন, ও বাড়ি কোথায় তোমার? রাধারানী বলছে, শ্রীরামপুরে। তখন সে ভদ্রলোক বলছেন, আচ্ছা আমিও শ্রীরামপুরে যাব, বুঝলে তো একটা কাজ করো, তুমি আমার সঙ্গে চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তুমি আমাকে দেখিয়ে দেবে, আমি তোমাকে বাড়ি রেখে আসছি। আর দেখো পথ কিন্তু ভীষণ পেছল হয়ে আছে, তুমি আমার হাত ধরো, নয়তো পড়ে যাবে। এই বলে সেই লোকটি রাধারানীকে নিয়ে চলল। এবার রাধারানী যেরকম লোকটির গলা শুনে বুঝেছে যে তিনি খুব দয়ালু, সেই ভদ্রলোকটিও রাধারানী গলা শুনে বুঝেছেন যে মেয়েটি বড় বাচ্চা। এখন যখন রাধারানী তার হাত ধরেছে, তিনি অনুভবে বুঝতে পারছেন সত্যি মেয়েটি বড় বালিকাই। তিনি জিজ্ঞাসা করছেন মেয়েটিকে, তোমার বয়স কত? রাধারানী বলছে যে এই 10-11 বছর। কারণ আমরা এর আগেই পড়ে এসেছি যে রাধারানীর বয়স কিন্তু 11 পরিপূর্ণ হয়নি, তাই 10-11 বছর। তার কি নাম? রাধারানী। এবার লোকটি কথায় কথায় তাকে জিজ্ঞাসা করছে যে এত ছোট বয়সে সে একা একা হ্রদ দেখতে গিয়েছিলই বা কেন? কথায় কথায় সেই ভদ্রলোক সমস্ত জেনে নিচ্ছেন, রাধারানীদের দুরবস্থার কথা, তার মায়ের অসুখের কথা, এখন তিনি একটু সুস্থ হয়েছেন, পথ্যের দরকার রয়েছে, সেই পথ্য কিভাবে জোগাড় হবে রাধারানী সেটা বুঝতে পারেনি। বনফুলের মালা বিক্রি করে ভেবেছিল পথ্যের জোগাড় করবে, কিন্তু মেলা মাঝপথেই ভেঙে যাওয়ায় তার মালা বিক্রি সে করতে পারেনি, কিন্তু ফেলেওনি সেই মালাটা, এখনো তার কাছে সেটা সযত্নে রয়েছে। এই কথা শুনবার পরেই সেই ভদ্রলোক বলছেন, তা জানো তো আমিও না এক ছড়া মালা খুঁজছিলাম, এক ছড়া মানে কিন্তু একটা, হ্যাঁ, এক ছড়া মালা খুঁজছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন তাকে পরাবো বলে, কিন্তু কি করব, রথের মেলা তো তাড়াতাড়ি ভেঙে গেল, মালা তো কিনতে পারলাম না। তো এখন শুনছি তোমার কাছে মালা আছে, তুমি যদি মালাখানি আমাকে বেচো তো আমি কিনতে পারি। কি মনে হয় বলো তো, তিনি কি সত্যি সত্যি ঠাকুরকে পরাবার জন্যই এই কথাটা বলছেন? একেবারেই নয়, তোমরাও বুঝতে পেরে গেছো। রাধারানীদের দুরবস্থার কথা শুনে তিনি এই কৌশলটা অবলম্বন করছেন, কারণ তিনি খুব ভালো মতোই জানেন যে তিনি যদি রাধারানীকে দয়া দেখাতে চান তাহলে সেই দয়া কিন্তু সে কোনো মতেই নেবে না, সেই জন্যই তিনি এই কৌশলটা অবলম্বন করছেন। রাধারানী এই কথা শুনে প্রথমটায় মনে মনে খুব আনন্দ পাচ্ছে যে তার মালা বিক্রি হবে, সে মায়ের জন্য পথ্যের জোগাড় করতে পারবে। তারপরেই তার মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, আচ্ছা যে মানুষটা এত দয়ালু, এই বৃষ্টির মধ্যে অন্ধকারে আমাকে হাত ধরে বাড়িতে নিয়ে যাচ্ছে, তার কাছ থেকে কি পয়সা নেওয়াটা ঠিক হবে? আবার অন্য মনটা বলছে যে যদি আমি পয়সাটা না নিই তাহলে মায়ের জন্য পথ্যের জোগাড় কেমন করে হবে? নেওয়াই যাক, কারণ মায়ের জন্য পথ্যের জোগাড় করাটা আমার আগে দরকার। এবার রাধারানী সে তো মালার দাম ধার্য করেছিল 1 পয়সা, ওই ভদ্রলোক মালাটা নিয়েই বলছেন যে এর দাম 4 পয়সা, এই নাও বলে তার হাতে তিনি যেটা দিচ্ছেন রাধারানী অন্ধকারে ভালো দেখতে পাচ্ছে না, সে বলছে আচ্ছা এটা কি পয়সা, এটা তো বড় বড় ঠেকছে হাতে। দেখবে আমরাও যখন ছোটখাটো কোনো কয়েন নিই, 1 টাকার যে ছোট্ট কয়েনগুলো হয় হাতে নিলেই বোঝা যায় যে 1 টাকা, আবার তুমি যদি 10 টাকার কয়েন নাও হাতে নিলেই বোঝা যাবে যে ওটা 1 টাকার কয়েন তো কোনো মতেই হতে পারবে না। তো এখানেও ঠিক তাই, রাধারানী হাতে নিয়েই তার মনে হচ্ছে এটা পয়সা নয়, বড় বড় ঠেকছে। লোকটি বলছেন যে না না, ডবল পয়সা, দেখো ওই জন্য 2টোর বেশি দিইনি, মানে 2 পয়সা 2 পয়সা, ওই জন্যই সাইজে বড়। রাধারানী বলছে কিন্তু এ তো অন্ধকারও চকচক করছে, তুমি ভুল করে আমাকে পয়সার জায়গায় টাকা দাওনি তো? অর্থাৎ রাধারানী কিন্তু কোনো মতে ঠিক কনভিন্সড হচ্ছে না,
আর সে কিন্তু নিশ্চিত হতে পারছে না যে ভদ্রলোকটি তাকে পয়সাই দিয়েছেন। অন্ধকারও চকচক করছে, কোনো পয়সা হয় নাকি আবার? তখন ভদ্রলোকটি বলছেন, আরে না না, আমি তোমাকে পয়সাই দিয়েছি, আসলে নতুন কলের পয়সা তো, মানে সদ্য ট্যাক্সাল থেকে বার করে আনা পয়সা। যেরকম এখনকার দিনেও তুমি যদি ব্যাংকে যাও, একদম নতুন নোট তোমাকে যেরকম দেবে, চকচক করছে নোট, নতুন কয়েন তোমাকে যেরকম দেবে, একদম চকচক ঝকঝক করছে, সেই রকমই তিনি বলছেন যে সদ্য ট্যাক্সাল থেকে বার করে আনা পয়সা তো, তাই অন্ধকারও চকচক করছে। রাধারানী এতেও যে খুব ব্যাপারটা বিশ্বাস করছে তা নয়, সে বলছে আচ্ছা আমি এখনকার মতো নিলাম, ঘরে যাব, প্রদীপ জ্বালবো, তারপর যদি দেখি যে পয়সা নয়, তুমি টাকা দিয়েছো, আমি কিন্তু ফিরিয়ে দেব, তোমাকে সেখানে দাঁড়াতে হবে। তার মানে রাধারানীর কতখানি আত্মসম্মান বোধ, একবার ভেবে দেখো, কতখানি আত্মমর্যাদা বোধ, যে সে কিন্তু কারোর দয়া চায় না। মালার দাম 4 পয়সা, তুমি বলেছো আমি 4 পয়সাই নেব, আমি টাকা কিন্তু নেব না। কাজেই বাড়ি গিয়ে আমি প্রদীপ জেলে দেখবো টাকা না পয়সা, তোমায় অপেক্ষা করতে হবে, টাকা হলে কিন্তু আমি ফিরিয়ে দেব। এই কথা হবার পরে, বেশ কিছুটা আসবার পরে, রাধারানীদের মায়ের কুটিরের সামনে তারা চলে এসেছে। সেখানে গিয়ে রাধারানী ওই ভদ্রলোককে কুটিরের ভেতরে এসে দাঁড়াতে বলছেন যে দাঁড়াও, ভেতরে এসে দাঁড়াও, আমরা আলো জ্বেলে দেখি যে টাকা না পয়সা। ভদ্রলোকটি খুব আশ্চর্য হয়ে খুব স্বাভাবিকভাবেই বলছেন, তুমি আগে ভিজে কাপড়টা ছাড়ো, শুকনো কাপড় পরো, তারপর তো দেখবে, আমি না হয় বাইরেই দাঁড়াচ্ছি। তখন রাধারানী যেটা বলছে সেটা তাদের আরো দুরবস্থার পরিচয়। কি বলছে সে? সে বলছে তার মাত্র 2টি কাপড়ই আছে, 2টি শাড়ি তার সম্বল, একটি সে কেচে দিয়েছে, আরেকটি সে এখন পরে আছে, যেটা একদম সপ করছে ভিজে। তার বক্তব্য হচ্ছে সে এরকম ভিজে কাপড়ই সবসময় থাকে, অভ্যেস হয়ে গেছে, তার ঠান্ডা লাগে না। এই সমস্ত কথাবার্তা যখন চলছে, তখন লোকটি কিন্তু আস্তে আস্তে, আমরা বুঝতেই পারছি, দরজার দিকে সরছে। এবার অন্ধকার ঘর, ঘরে প্রদীপ জ্বালবার মতো তেলটুকুও নেই। কাজেই খড়ের চাল যেটা বাইরের দিকে সেটা বৃষ্টি পড়ে ভিজে গেছে, কিন্তু যেটা ভেতর দিকে সেটাতে ভেজেনি। তাই সেই চাল থেকে খড় পেড়ে চকমকি পাথর দিয়ে ঠুকে ঠুকে আগুন জ্বালতে হচ্ছে। কাজেই আগুন জ্বালতে অনেকটাই দেরি হচ্ছে। এবার আগুন জ্বালবার পর দেখা যাচ্ছে যে সত্যি সত্যি এটা টাকা পয়সা নয়। সঙ্গে সঙ্গে রাধারানী কুটিরের বাইরে বেরিয়ে আসছে ভদ্রলোককে ওটা ফেরত দেবে বলে। কিন্তু এদিক ওদিক অনেক তল্লাশি চালিয়েও সেই ভদ্রলোককে আর দেখা গেল না, তিনি চলেই গেছেন। এখন রাধারানী কি করবে? সে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তার শয্যাশায়ী মায়ের কাছে সমস্তটা খুলে বলছে যে সে পয়সা ভেবেই তো নিয়েছিল এটাকে, কিন্তু এটা তো টাকা, এটা সে কি করে নেবে, এটা তো সে নিতে পারে না। তখন রাধারানীর মা, যিনি তার থেকে অনেক বেশি অভিজ্ঞা, তিনি বলছেন যে সে আর কি করা যাবে বাছা বলো, আজকে রাধারানীরাও গরিব হয়েছেন, তাদের দুরবস্থার কথা শুনেই ওই ভালো মানুষ তাদেরকে এই টাকাটা দান করে দিয়েছেন। দান করা আর শুধু দেওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। শুধু দেওয়া মানে আমি যখন তখন ফিরিয়েও নিতে পারি, দান করা মানে হচ্ছে নিঃশর্তে দিয়ে দেওয়া, অর্থাৎ এর ওপরে আমার আর কোনো শর্ত রইল না, পুরোপুরিভাবে দিয়ে দিলাম। তাহলে রাধারানীদের দারিদ্র্যের কথা শুনে, তাদের দুরবস্থার কথা শুনে ওই ভালো মানুষটির মনে তাদের প্রতি সহানুভূতির উদয় হয়েছে। এখানে কিন্তু দয়া বা করুণা বলবো না, তিনি কিন্তু দয়া করেননি, সিম্প্যাথি দেখিয়ে ওই টাকাটা তিনি দিয়েছেন। রাধারানীর মা বলছেন আজকে তারাও গরিব হয়েছেন, অন্যের দান নিয়ে তারা খরচ করেন। এই রকম কথাবার্তা হচ্ছে রাধারানীতে এবং তার মায়েতে। এমন সময় দেখা যাচ্ছে যে তাদের কুটিরের যে দরজা, দেখবে গ্রামের কুটিরের যে আলতো কাঠের দরজা হয়, খুব পাতলা পাতলা কাঠের দরজা হয়, তার উপরে একটা আগর দেওয়া থাকে, অর্থাৎ ছোট্ট খিল মতো। এমনিতে বড় বড় বাড়িতে, সিমেন্টের তৈরি বাড়িতে যে মোটা মোটা কাঠের দরজা, তাতে লম্বা খিল দেওয়া থাকে। আর গ্রামের বাড়ির কুটির যেগুলো, তার দরজা হাফ আগর দেওয়া থাকে, দুটো পাল্লাকে জাস্ট বন্ধ করবার জন্য। সেই আগর ঠেলাঠেলি করে কে যেন ভীষণ হুলুস্থুলু গোলমাল উপস্থিত করছে।
রাধারানী আগর খুলে দিল, কারণ সে ভেবেছে যে ওই ভালো মানুষটি বোধহয় ফিরে এসেছেন। কিন্তু সে হতাশ হলো এটা দেখে যে না না, এ তো তাদের চেনা কাপড়ের দোকানি, যাকে রাধারানী খুব তুচ্ছ-তাচ্ছিল্য করে পোড়ার মুখো কাপড়ে মিনসেই বলে। পোড়ার মুখো টার্মটা গ্রাম্য নারীরা ব্যবহার করে থাকেন, আর মিনসে মানে হচ্ছে পুরুষ মানুষ। ওই তুচ্ছ-তাচ্ছিল্য করে বলা হয় আর কি যে পোড়ার মুখো মিনসে। এবার এই যে কাপড়ের দোকানি, তার নাম হচ্ছে পদ্মলোচন সাহা। তার কাপড়ের দোকানটা বাজারের কাছেই, রাধারানীদের মায়ের কুটিরটাও যেখানে, তার অল্প দূরেই এই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। এবার সে হাতে করে নিয়ে এসেছে এক জোড়া মানে দুটো ব্র্যান্ডেড, এখনকার দিনের ভাষা যদি আমরা বলি ব্র্যান্ডেড, এক জোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরি কাপড় হাতে নিয়ে হাজির। দরজা খুলে পেয়ে সে ঢুকেছে এবং বলেছে, এই নাও রাধারানীর এই কাপড়। রাধারানী তো আকাশ থেকে পড়ছে, আমার আবার কিসের কাপড়? তখন পদ্মলোচন সাহা বলছে, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়ে বলে গেলেন যে এই কাপড় এখনই তুমি রাধারানীকে দিয়ে এসো। রাধারানী তখন তার মাকে বলছে যে মা, এ সেই ব্যক্তি যিনি আমাদের এক্ষুনি টাকা দান করলেন, তিনি আমাদের কাপড় কিনে দিয়েছেন। বলে সে এবার পদ্মলোচনের নাম ধরেই ডাকছে, হ্যাঁ গা পদ্মলোচন। এই যে হ্যাঁ গা, এই গা বা হ্যাঁ লা, এগুলো সবই মেয়েলি সম্বোধন। মেয়েদের মধ্যে এরকম সম্বোধনের রীতিটা প্রচলিত আছে। তোমরা অনেকেই ভাববে যে পদ্মলোচন তো রাধারানীর থেকে অনেকটাই বড়, নাম ধরে ডাকছে কেন? কারণটা হচ্ছে এটাই যে রাধারানীরা যখন অবস্থাপন্ন ছিল তখন তাদের বাড়িতে এসে এই পদ্মলোচন কাপড় বিক্রি করে যেত। তোমরা শুনেও থাকবে হয়তো আগেকার দিনের জমিদার বাড়িতে কাপড়ের দোকানিরা কাপড়ের গাঁঠি নিয়ে এসে হাজির হতো। বাড়ির মেয়ে বউরা সেখান থেকে কাপড় পছন্দ করতেন। শ্যাকরারা তারা গয়নার ডিজাইন নিয়ে এসে হাজির হতেন। বাড়ির মেয়ে বউরা সেখান থেকে গয়নার ডিজাইন বেছে দিতেন। দোকানে কিন্তু বড়লোক বাড়ির মেয়েরা খুব একটা যেতেন না। তাহলে রাধারানীরা যখন থেকে বড়লোক তখন থেকেই পদ্মলোচন সাহা তাদের বাড়িতে আসা যাওয়া করে কাপড় বিক্রির সূত্রে। এবং সত্যি কথা বলতে কি, এই মানুষটা কি করে, 4 টাকার যে কাপড়ের দাম সেটা সে 8 টাকা 14.5 আনায় বিক্রি করে। তাহলে পুরোপুরিভাবে 4 টাকা 14.5 আনা তার নিট প্রফিট প্রত্যেকটা কাপড়ে। এবার যখন রাধারানী তাকে জিজ্ঞেস করছে যে হ্যাঁ গা পদ্মলোচন, তুমি কি বাবুটিকে চেনো? পদ্মলোচন অবাক হয়ে বলছে, তোমরা চেনো না? রাধারানী বলছেন না। পদ্মলোচন বলছে, ও আমি আবার ভাবলাম বোধহয় তোমাদের কুটুম্ব মানে আত্মীয়, আমি চিনি না। বলে সে আর কথা বাড়ালো না, কারণ সে দুটো কাপড়, এক একটা কাপড় 4 টাকা দামে সে বিক্রি করেছে 8 টাকা 14.5 আনায়। দুটো কাপড়ের দাম কত হয় বুঝতেই পারছো। তার মনটা ভীষণ খুশি। সে আর কথা না বাড়িয়ে দিব্যি টুকটুক করে নিজের দোকানের দিকে ফিরে গেছে। রাধারানীরা আর কি করবে, কাপড়টা নিয়েছে। এবার ওই যে পয়সার জায়গায় টাকাটা পেয়েছে সেটা নিয়ে রাধারানী বাজারে গেছে, টাকাটা ভাঙিয়েছে। যা খুচরোপাতি হয়েছে সেটার জন্য মায়ের পথ্যের জন্য সে বাজার টাজার করেছে, একটু তেল কিনেছে প্রদীপ জ্বালবে বলে। তারপর বাড়িতে এসেছে, মায়ের জন্য সামান্য কিছুই রান্না করেছে। এবার মাকে খেতে দেবে, সেই জন্য খাবারের জায়গাটা সে পরিষ্কার করছে ঝাঁট দিয়ে। ঝাঁটাতে সে একটা কাগজের নোট কুড়িয়ে পাচ্ছে। ইতিমধ্যে ঘরেতে প্রদীপের আলো জ্বলেই গেছে। মায়ের কাছে নিয়ে আসছে, আচ্ছা মা দেখো তো এটা কি? রাধারানীর মা দেখে শুনে বলছেন, একটা নোট, অর্থাৎ আরো বড় টাকা। রাধারানী বলছেন যে তাহলে তিনিই বোধহয় ফেলে গেছেন। তার মা বলছেন যে হ্যাঁ দেখো, পাছে কেউ চোরা নোট বলে, তাই তোমার নাম তিনি লিখে দিয়ে গেছেন। কারণ হতেই পারে যে ওই নোটটা ধরো একটা 100 টাকার নোট। রাধারানী যখন সেই 100 টাকার নোট নিয়ে দোকানে যাবে, সবাই তো জেনে গেছে এতদিনে না যে তারা খুব গরিবের গরিব। তাহলে তার কাছে হঠাৎ করে 100 টাকা কোথা থেকে এলো? নিশ্চয়ই চুরি করেছে। যাতে কেউ চোরা নোট না বলতে পারে সেই জন্য ওই ভদ্রলোক নোটে গোটা গোটা করে রাধারানীর নাম লিখে দিয়ে গেছেন। এমনকি
তিনি কে সেই নামটাও দেওয়া রয়েছে। রাধারানী সেটা পড়ে দেখছে, কারণ বলা হচ্ছে যে দেখো, যখন রাধারানীর মা তাকে বলছেন দেখো তোমার নাম লেখা আছে, রাধারানী যেহেতু বড় ঘরের মেয়ে, ধনীর মেয়ে, তাই তার অক্ষর পরিচয় ছিল। আগেকার দিনে কিন্তু মেয়েরা খুব একটা পড়াশোনা করতে পারতো না, সুযোগ ছিল না, কিন্তু রাধারানী সে যেহেতু বড় মানুষের মেয়ে, তার কিছুটা লেখাপড়া জানা ছিল। সে দেখলো হ্যাঁ তাই বটে, নোটে তার নাম লেখা আছে। এবার এমন দয়ালু মানুষ কে? রাধারানীর মা বলছেন তার নামটাও তিনি লিখে দিয়ে গেছেন। তার নাম হচ্ছে রুক্মিণী কুমার রায়। এবার পরের দিন মায়েতে মেয়েতে মিলে সারা শ্রীরামপুর চত্বরে, তার আশেপাশে এলাকাতেও রুক্মিণী কুমার রায় বলে কেউ আছে কি না খুঁজে 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 বেড়ালেন। রুক্মিণী কুমার রায় বলে কাউকে পেলেন না। তার মানে সত্যি সত্যি রুক্মিণী কুমার রায় তিনি কিন্তু শ্রীরামপুরে থাকেন না। তিনি যেটা বলেছিলেন, রাধারানী যখন বলেছিল, নিশ্চয়ই মনে আছে, আমি পড়ালাম এতক্ষণ, যে হ্যাঁ তার বাড়ি শ্রীরামপুরে, সে এখন অন্ধকারে পথ খুঁজে পাচ্ছে না। তখন সেই ভদ্রলোক বলেছিলেন যে আমিও তো শ্রীরামপুরেই যাব। মানেটা এটাই দাঁড়ায় যে আমারও শ্রীরামপুরেই বাড়ি, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। কিন্তু আদতে তার বাড়ি শ্রীরামপুরে নয়ই। তিনি রাধারানীকে বাড়ি পৌঁছে দেবেন বলেই এই কৌশলটা করেছিলেন। এখন পরিষ্কার বোঝাই যাচ্ছে শ্রীরামপুর, তার আশেপাশের চত্বরে রুক্মিণী কুমার রায় বলে কেউ থাকেই না। এবার এই যে নোটটা কি হবে? রাধারানী এবং তার মা সেই নোটখানা কিন্তু ভাঙালেন না, তুলে যত্ন করে রেখে দিলেন, যে যখন তার খোঁজ পাওয়া যাবে তখন তাকে ফিরিয়ে দিলেই হবে। হতে পারে আজকে রাধারানীরা দরিদ্র, যেটুকু দরকার ছিল ওই যে টাকাটা ভাঙিয়ে তারা জোগাড় যন্ত্র করে নিয়েছে, তাদের সমস্যার সমাধান হয়ে গেছে। প্রয়োজনের অতিরিক্ত ধন সম্পদ নেবার মতো লোভী তারা নয়, তারা গরিব। তারা গরিব হতে পারে কিন্তু লোভী নয়। সেই জন্যই নোটটা তারা ভাঙাচ্ছে না, তুলে রাখছে, যে যখন রুক্মিণী কুমার রায়ের খোঁজ পাওয়া যাবে তখন সেই নোটটা তাকে ফিরিয়ে দিলেই হবে। এইখানেই আমাদের এই পড়াটা শেষ হচ্ছে। ভালো করে একবার টেক্সটটা দেখে নিও, কেমন? আর যদি কোনো কোয়ারি থাকে আমাকে একটু কমেন্টে জানিও, আমি সবসময় তোমাদের পাশে আছি।